30শে জুন 2024 থেকে 15ই নভেম্বর 2024 পর্যন্ত শনিদেব বক্রি হচ্ছে। আজকে আলোচনা করব কর্কট রাশির সম্বন্ধে, যে বক্রি শনির কী প্রভাব পড়বে কর্কট রাশির উপর। কর্কট রাশিতে শনিদেব হচ্ছে অষ্টমপতি, আর অষ্টমপতি হয়ে এই অষ্টম ঘর কুম্ভ রাশিতে স্থাপন থাকছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর এখানে কিন্তু অক্টোবরের 3 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে আবার নক্ষত্র পরিবর্তন করবে। তা আজকের আলোচনাটা হবে দেবগুরুর নক্ষত্রে অবস্থানগত এই শনিদেব কর্কট রাশির ক্ষেত্রে কী প্রভাব দেবে। কর্কট রাশির বর্তমানে শনিদেবের ঢাইয়া চলছে। আমি এর আগের ভিডিওগুলোতে দেবগুরু বৃহস্পতির পূর্বা ভাদ্রপদ নক্ষত্র সম্বন্ধে অনেক কিছু আলোচনা করেছি, যে নক্ষত্রটা ভাগ্যবর্ধক, অর্থাৎ এই নক্ষত্র ভাগ্য বৃদ্ধি করে। এই নক্ষত্রে শনিদেবের গোচর প্রচণ্ড শুভ, কিন্তু কর্কট রাশির ক্ষেত্রে কী ফল দিবে, কারণ কর্কট রাশির ক্ষেত্রে তো অষ্টমপতি শনিদেব। শনিদেবের এই অবস্থানে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু বিপরীত রাজযোগ তৈরি হয়েছে। শনিদেবের তৃতীয় দৃষ্টি আবার মঙ্গলদেবের উপর পড়ছে। মঙ্গলদেব নিজের রাশিতে অবস্থান করছে মেষ রাশিতে 12ই জুলাই পর্যন্ত, তারপরে আবার রাশি পরিবর্তন করবে এবং গুরুদেবের সাথে অবস্থান করবে। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার, এবং সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই চ্যানেলের সঙ্গে থাকুন, জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং তার সাথে নিজের কুষ্টিও দেখা শিখতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, সম্পূর্ণ দেখার চেষ্টা করেন, তাহলে আমি যে কি বলতে চাচ্ছি সেটা বুঝতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফলাফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্ঠির গ্রহের অবস্থান, গ্রহের দশা, গ্রহের অন্তর্দশা এইগুলোর উপর। শনিদেব এমন একটি গ্রহ যে এই গ্রহটির কথা শুনলেই মনের মধ্যে ভয় আতঙ্ক এগুলো কিন্তু তৈরি হয়। শনিকে আমরা চিনতেই চাই না যে শনি আসলে কি, যার জন্য আমরা শনিকে থেকে ভয় পাই। তো শনিকে ভয় পেয়ে কোনো লাভ নাই। শনিকে চিনতে শিখুন, জানতে শিখুন যে শনি কিসে প্রসন্ন হয়। কালপুরুষ চক্রে শনিদেবের স্থান হচ্ছে দশম ঘর এবং একাদশ ঘর, অর্থাৎ আমাদের কর্মের ঘর। আর কর্ম করে যে লাভটা পাচ্ছি সেটাই একাদশ ঘর থেকে বোঝায়। এই দুই ঘরের অধিপতি হচ্ছে শনিদেব। পাপ গ্রহের শ্রেণীতে শনিদেব হচ্ছে সবার প্রথম, অথচ এই শনির হাতেই রয়েছে কর্মের ফল দেওয়া এবং ন্যায় বিচার করা। শনি একমাত্র গ্রহ যে প্রকৃতির ভারসাম্য বজিয়ে রাখে কর্মের ফল দিয়ে। শনি যেই স্থানে বসে সেই স্থানে বৃদ্ধি করে, আর শনির দৃষ্টিতে রয়েছে পাপ দৃষ্টি, যেই স্থানে দৃষ্টি দিবে সেটা পাপ দৃষ্টি। কিন্তু শনি পাপ গ্রহ হওয়া সত্ত্বেও তার উপরই বিচারের ভার। জীবনে চলার পথে প্রত্যেক দিনই আমরা কোনো না কোনো অপরাধ, কোনো না কোনো পাপ কাজ করে থাকি, যেটা আমাদের কিন্তু কোনো রকম স্মরণে থাকে না, আমরা ভুলে যাই। আমাদের এই কার্যকলাপের প্রত্যেকটি সেকেন্ডের হিসাব থাকে ওই মাস্টার কম্পিউটারের হাতে। যখন তার বিচারের সময় হয় না, তখন কোনো উকিলের প্রয়োজন আর হয় না। তখন আপনার পক্ষ থেকে আমার পক্ষ থেকে কোনো উকিলের ওকালতি চলে না, তখন চলে ন্যায়দণ্ডের বিচার। যদি আমি ভালো কর্ম করে থাকি তাহলে ভালো ফল পাবো, যদি আমি খারাপ কর্ম করে থাকি তাহলে খারাপ ফল পাবো। এই যে বিচার করার অধিকার, এটা একমাত্র রয়েছে শনিদেবেরই হাতে। যখন কোনো গ্রহ বক্রি হয় তখন গ্রহের চেষ্টা বল বেড়ে যায়, অর্থাৎ গ্রহের ক্ষমতাটা অনেকটা বেড়ে যায়। তো শনিদেব বক্রি হচ্ছে, তাহলে শনিদেবের যথেষ্ট বল বৃদ্ধি পাবে, অর্থাৎ তার ক্ষমতাটা অনেকটা বেড়ে যাবে। কর্কট রাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছে সপ্তম ঘর এবং অষ্টম ঘরের অধিপতি। শনিদেব কর্কট রাশির ক্ষেত্রে কারক গ্রহ না, কিন্তু অনেকের মতে শনিদেব কর্কট রাশিতে তথস্থ ভূমিকা পালন করে। যেরকম অবস্থায় থাকবে সেরকমই ফল দেবে কর্কট রাশিতে। আবার কর্কট রাশিতে শনিদেব কেন্দ্রের দুটি ঘর, অর্থাৎ চতুর্থ ঘর এবং সপ্তম ঘরের অধিপতি। চতুর্থ ঘর হচ্ছে তার উচ্চ রাশি, আর সপ্তম ঘর হচ্ছে নিজের রাশি মকর রাশি। এই ঘরে যখন অবস্থান করে শনিদেব, তখন শশ নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করে। সপ্তমপতি এবং অষ্টমপতি হয়ে শনিদেব নিজের ঘরে অবস্থান করে কর্কট রাশির জন্য বিপরীত রাজযোগ তৈরি করেছে। এবার বিপরীত রাজযোগটা কি, আপনি যখন বিপরীত পরিস্থিতিতে পড়বেন তখন এই রাজযোগটা কাজ করবে। অর্থাৎ আপনি এমন একটা পরিস্থিতিতে পড়েছেন যে সেই পরিস্থিতি থেকে উঠে বেরোতে পারছেন না, সেই সময় এই রাজযোগের প্রভাবে আপনি সেই জায়গা থেকে বেরোবেন এবং উঠে দাঁড়াবেন। এটাই হচ্ছে বিপরীত রাজযোগ। শনিদেব যে অষ্টম ঘরে অবস্থান করছে এটা যথেষ্ট কর্কট রাশির জন্য ভালো না, তবে দেবগুরুর বৃহস্পতির নক্ষত্র অবস্থানগত এই শনি কিছু ক্ষেত্রে ভালো জিনিস দিবে, আবার কিছু ক্ষেত্রে কিছুটা হলেও অসুবিধা তৈরি করবে। অষ্টম ঘরে শনিদেবের এই অবস্থানে কর্কট রাশির আয়ু বৃদ্ধির কাজ করবে। অষ্টম ঘরে যখন শনি অবস্থান করে তখন আয়ু বৃদ্ধির কাজ করে। শনিদেব যেই স্থানে বসে সেই স্থানে বৃদ্ধি করে, আর শনিদেবের দৃষ্টিতে রয়েছে বিষময়, যেই স্থানে দৃষ্টি দেয় সেটা কিন্তু বিচ্ছেদ ঘটিয়ে দেয়। কর্কট রাশির ক্ষেত্রে এরকমই পরিবেশ তৈরি করবে শনিদেব, কারণ কর্কট রাশির অধিপতি চন্দ্রদেব শনিদেবকে কিন্তু শত্রু মনে করে না, কিন্তু শনিদেব কর্কট রাশির এই অধিপতি চন্দ্রদেবকে নিজের শত্রু মনে করে।
অষ্টম ঘর থেকে আমরা আয়ুর বিচার করি, আকস্মিক ঘটনা ঘটে এরকম বিচার করি। অষ্টম ঘর হচ্ছে আমাদের গভীর জ্ঞান, আধ্যাত্মিকতার ঘর, গবেষণার ঘর, তন্ত্রক্রিয়ার ঘর, এই সমস্ত জিনিস এই অষ্টম ঘর থেকে আমরা দেখি। আবার জ্যোতিষশাস্ত্র এই ঘর থেকেও আবার বিচার করি। শনিদেব এই ঘরে অবস্থান করেছে, তার তৃতীয় দৃষ্টি পড়ছে কর্মের ঘরে, আর কর্মের ঘরে মঙ্গলদেব অবস্থান করছে 12ই জুলাই পর্যন্ত। মঙ্গলদেবের এই অবস্থান যথেষ্ট ভালো। মঙ্গলদেব এইখানে অবস্থান করে রুচক নামক পঞ্চমহাপুরুষ রাজযোগ তৈরি করেছে। কর্মক্ষেত্রের দিকে যথেষ্ট ভালো সময়, কিন্তু শনি বক্রি হচ্ছে, তার তৃতীয় দৃষ্টি এই কর্মের ঘরে পড়ছে, এবং মঙ্গল যখন সরে চলে যাবে এই জায়গা থেকে তখন কর্মক্ষেত্রে কিন্তু প্রচণ্ড স্ট্রাগল করাবে এই শনি, কিন্তু আপনি যথেষ্ট লাভ পাবেন। তার কারণ 12 তারিখের পর মঙ্গল যখন সরে চলে যাবে তখন এই কেন্দ্রের অধিপতি মঙ্গল লাভের ঘরে অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির সাথে, আর দেবগুরু বৃহস্পতি কর্কট রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে, এবং ষষ্ঠ ঘরেরও অধিপতি এই দেবগুরু বৃহস্পতি, যেটা লাভের ঘরে অবস্থান যথেষ্ট ভালো। শনিদেবের দৃষ্টিতে পাপ দৃষ্টি রয়েছে, এটা কিন্তু ঠিক। কর্কট রাশির ক্ষেত্রে শনিদেব যে ঘরে দৃষ্টি দিবে সেটাতে কিন্তু অসুবিধা তৈরি করবে কিছুটা হলেও, কিন্তু যেহেতু দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে এবং দেবগুরুর নক্ষত্রে আবার এই শনিদেব বসে রয়েছে, তো শনিদেব যেই স্থানে দৃষ্টি দিবে অতটা কার্যকরী এই ক্ষেত্রে হবে না, কারণ দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে বসে শুধু লাভই নিয়ে আসবে। আবার তার সাথে কর্মের ঘরের অধিপতি মঙ্গলদেবও জুতি তৈরি করবে, যার প্রভাব যথেষ্ট ভালো পাবে। তাই শনিদেব এই অষ্টম ঘরে অষ্টমপতি হয়ে অবস্থান করছে দেবগুরুর নক্ষত্রে। এই সময়কাল যথেষ্ট ভালো হবে কর্কট রাশির জন্য। যারা ব্যবসা ক্ষেত্রে ধার দেনা দিয়ে ফেলেছেন, কিংবা পয়সা করি নিজের পরিচিত লোককে দিয়ে ফেলেছেন, কিংবা এমন লোককে টাকা পয়সা দিয়ে ফেলেছেন যে টাকা ফেরত আসছে না, এই সময়কালে সেটা ফেরত পাবার আশা থাকছে। বর্তমানে কর্কট রাশির গ্রহদের অবস্থান যথেষ্ট ভালো। দেবগুরু বৃহস্পতি লাভের ঘরে অবস্থান করছে, তার পঞ্চম দৃষ্টি কেতুর উপর পড়ছে। কেতু কর্কট রাশির তৃতীয় ঘর, যেটা কন্যা রাশিতে অবস্থান করছে। কেতুর সাথে দেবগুরু বৃহস্পতির একটা ভালো সম্পর্ক তৈরি হয়েছে, নবম পঞ্চম যোগ। কেতু এমন একটা গ্রহ যখন গুরুর সান্নিধ্যে আসে তখন শান্ত হয়ে যায়, অর্থাৎ কেতুর যে দুষ্প্রভাব কর্কট রাশির ক্ষেত্রে সেটা সম্পূর্ণভাবে এবার ভালো দিকে যাবে। এবং বর্তমানে দেবগুরু বৃহস্পতি এই কর্কট রাশির অধিপতি চন্দ্রদেবের নক্ষত্র রোহিণীতে অবস্থান করছে। এই সময়কাল শনিদেব হাজার চেষ্টা করলেও কোনো রকম অসুবিধা তৈরি করতে পারবে না, কারণ কর্কট রাশির ক্ষেত্রে গুরুই একদম সহায় হয়ে যাবে। গুরুদেব একেবারেই সম্পূর্ণ সহায় হবে এই কর্কট রাশির ক্ষেত্রে। দেবগুরু বৃহস্পতির কেতুর উপর দৃষ্টি পড়ছে। এই সময়কালে যারা মিডিয়া সেক্টরে রয়েছেন, যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন, যারা অ্যাডভাইজারের কাজ করছেন, যারা সেলসের কাজে জড়িত রয়েছেন, তাদের কাজে যথেষ্ট অগ্রগতি রয়েছে, এবং এই সময়কালে আবার কর্মসূত্রে পরিবর্তনের যোগ রয়েছে। তার সাথে বাড়ির ছোট ভাই বোনদের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো হবে, এবং ছোট ভাই বোনদের কর্মের ক্ষেত্রে যথেষ্ট উন্নতিরও যোগ রয়েছে এই সময়কালে। শনিদেবের দশম দৃষ্টি পড়ছে রাশির পঞ্চম ঘর বৃশ্চিক রাশি, আবার দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ছে এই বৃশ্চিক রাশিতে। আবার এই রাশির অধিপতি, অর্থাৎ বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গলদেব, তারও সপ্তম দৃষ্টি 12 তারিখের পর থেকে এইখানটাতে পড়বে। তবে 12 তারিখের আগেও দৃষ্টিটা পড়ছে সেটা না, হ্যাঁ। তো এই যে দৃষ্টিটা পড়ছে, আবার তার সাথে রাহু ভাগ্যের ঘরে অবস্থান করছে, তারও আবার এই ঘরের দৃষ্টিটা পড়ছে। আর ভাগ্যের অধিপতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কোথায়? বৃষ রাশিতে, যেটা লাভের ঘর। আর বৃষ রাশিটা কী হচ্ছে? স্থির রাশি, ভূমিতত্ত্ব রাশি, পৃথিবী তত্ত্ব রাশি। তো একটা জিনিস কি বোঝাচ্ছে যে লাভের একটা স্থিরতা থাকবে এই সময়। এবার পঞ্চম ঘরটা কি? পঞ্চম ঘরটা হচ্ছে আমাদের মা লক্ষ্মীর ঘর, আমাদের পূর্বজন্মের কর্মের পুণ্যের ফলের ঘর। এই পঞ্চম ঘর প্রেম ভালোবাসার ঘর, আমাদের শিক্ষার ঘর, শেয়ার মার্কেটের ঘর, তার সাথে বিভিন্ন রকম কলা, অর্থাৎ সঙ্গীত কলা, চিত্রকলা, নৃত্যকলা, সিনেমা জগৎ, সোশ্যাল মিডিয়ার জগৎ, এই সমস্ত জিনিস কিন্তু দেখা হয়। এবার এই পঞ্চম ঘরে এতগুলো গ্রহের দৃষ্টি পড়ার ফলে এই পঞ্চম ঘরটা সম্পূর্ণভাবে একেবারে অ্যাক্টিভ হয়ে গেছে। আর পঞ্চম ঘরে কারকত্ব দেবগুরুর কাছে রয়েছে। দেবগুরু বৃহস্পতির আবার সপ্তম দৃষ্টি পড়ছে, আবার পঞ্চম ঘরের অধিপতি মঙ্গলদেবেরও দৃষ্টি পড়ছে, সপ্তম দৃষ্টি। আমি কিন্তু এটা জেনারেল প্রিডিকশান করছি, বর্তমানে যে গ্রহদের ছক সেই হিসাবে এই কথাগুলো বলছি। এই পঞ্চম ঘর সম্পূর্ণভাবে এই সময়কালে অ্যাক্টিভ হয়ে গেছে। যাদের জন্মছকে গ্রহের অবস্থান কিংবা গ্রহের দশা যদি ঠিক থাকে তাহলে এই পঞ্চম ঘরের যথেষ্ট ভালো ফল পাবে। এছাড়া যদি মনে করেন যদি ঠিকও না থাকে তাও কিছু না কিছু ভালো ফল অবশ্যই পাবে এই সময়কালে। পিতা মাতাদের সন্তানের প্রতি দুশ্চিন্তা দূর হবে। আবার যে সমস্ত পিতা মাতারা সন্তানের সুখ থেকে বঞ্চিত ছিলেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো সময়, এবং এই সময়কালে আবার ভালো গুরুরও সন্ধান পাবে। যে যেরকম ক্ষেত্রে রয়েছে, যেমন কেউ সঙ্গীত শিখতে চাইলে ভালো গুরুর সন্ধান পাবে,
কেউ ছবি আঁকা শিখতে গেলে সেখানেও ভালো গুরুর সন্ধান পাবে, কেউ নৃত্যকলা শিখতে গেলে সেখানেও ভালো গুরুর সন্ধান পাবে। আবার যারা খেলাধুলার ব্যাপারে জড়িত রয়েছেন সেখানে তো ভালো কোচের সন্ধান পাবে। যারা ট্রেনার, যারা শিক্ষা দেয় যে সমস্ত ক্ষেত্রে, তাদের যথেষ্ট এই সময় আয়োন্নতির যোগ রয়েছে। তবে যথেষ্ট স্ট্রাগল থাকবে, ব্যস্ততা থাকবে, পুরুষার্থ পরাক্রম যথেষ্ট থাকবে এই সময়। মোট কথা সংঘর্ষ জিনিসটা এটা একদম থাকবে, এটা একদম 100%। তার সাথে আবার কর্মক্ষেত্রে উন্নতির যোগও রয়েছে। তার সাথে যারা সোশ্যাল মিডিয়ার সাথে জড়িত রয়েছেন তাদের কাজে ব্যস্ততা বাড়বে, তারা বৈদেশিক অর্থ উপার্জনও করবে এই সময়। কর্কট রাশির ক্ষেত্রে শনিদেব ভালো না, শনিদেব অকারক, কিন্তু শনিদেব বাধ্য এই সময়কালে, যতক্ষণ পর্যন্ত শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে গোচর করছে অক্টোবর 3 তারিখ পর্যন্ত। শনিদেব এরপরে যখন নক্ষত্র পরিবর্তন করবে তখন আবার আর একটা বিশেষ আলোচনা করব কর্কট রাশির সম্বন্ধে। তো মোট কথায় এই যে গোচর, এটা কিন্তু ভালো হবে না, কিন্তু আবার ভালো। শনিদেব তো পাপ প্রভাবগুলো বৃদ্ধি করবে, কিন্তু পাপগুলো তো দেবগুরু বৃহস্পতি মঙ্গলের দৃষ্টিতে সব কেটে চলে যাবে। আর যেখানটাতে মেন শত্রু ছিল হচ্ছে কেতুর কিন্তু অবস্থান ভালো ছিল না কর্কট রাশির ক্ষেত্রে। এবার কেতুটা কিন্তু শুভ হয়ে গেছে। বর্তমানে কর্কট রাশির ঢাইয়া চলছে, মানসিক অশান্তি বিগততে যেটা ছিল সেটা কিন্তু কিছুটা হলেও কম হবে দেবগুরুর নক্ষত্রে অবস্থানগত শনির প্রভাবে। এই সময়কালে আকস্মিকভাবে যারা রোজকার ব্যবসা বাণিজ্যের সাথে জড়িত, যারা প্রত্যেক দিনের ব্যবসা বাণিজ্য করে নিজেদের সংসারপত্র চালাচ্ছেন, তাদের আবার ভালো হবে, আয় ইনকাম যথেষ্ট বাড়বে এই শনির বক্রি অবস্থাকালে। কারণ দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে পঞ্চম দৃষ্টি কেতুর উপর, তাহলে কেতুটা তো শুভ হয়ে গেছে। কেতু কর্কট রাশির ক্ষেত্রে যে ঘরে বসেছে সেই ঘরটা যথেষ্ট ভালো না, কিন্তু কেতু শুভ হয়ে গেছে, তার শুভ দৃষ্টি পড়ছে মকর রাশির উপর। আর মকর রাশির অধিপতিকে শনিদেব অষ্টম ঘরে বসে রয়েছে। এই মকর রাশির উপর শুভ কেতুর দৃষ্টি পড়ার দরুন এই সময়কালে বাড়িতে সংসারে যে অশান্তির আবহাওয়াটা ছিল এর আগে, সেই অশান্তির আবহাওয়াটা যথেষ্ট কমে যাবে এবং বাড়িতে একটা সুখের আবহাওয়া থাকবে। যারা পার্টনারশিপে ব্যবসা বাণিজ্য করছেন তাদের ব্যবসা বাণিজ্য ভালো চলবে এবং তাদের মধ্যে একটা মিল মহব্বত এই জিনিসটা থাকবে। শনিদেব অষ্টম ঘরে অবস্থান করেছে। এই অষ্টম ঘরে অবস্থানকালীন কর্কট রাশির জাতক জাতিকারা একটা দিকে খুব ভালো জিনিস পাবে, সেটা হচ্ছে গোপন শত্রুগুলো এগুলো কিন্তু উন্মোচন হয়ে যাবে। যারা আপনার ক্ষতি করে বেড়াচ্ছিল ভিতরে এগুলোকে আপনি চোখের সামনে দেখতে পাবেন এবং তাদের চিনতে পারবেন এবং আগামীতে তাদের কাছ থেকে অবশ্যই দূরে থাকার সিদ্ধান্ত নেবেন। বক্রী শনির এই অবস্থাকালে যারা আধ্যাত্মিকতার সাথে জড়িত রয়েছেন তাদের কিন্তু ভালো সময়, ভালো গুরুর সন্ধান পাবেন। যারা জ্যোতিষবিদ্যার সাথে বা জ্যোতিষে যারা ইন্টারেস্ট তাদেরও কিন্তু এই সময় ভালো। যারা গবেষণার কাজে জড়িত রয়েছেন তাদেরও ভালো। যারা চিকিৎসক, যারা মেডিকেল ডিপার্টমেন্টে জড়িত রয়েছেন তাদেরও জন্য এই সমস্ত ভালো। আবার যারা গোয়েন্দা বিভাগে জড়িত রয়েছেন, সিআইডি, সিবিআই, এই সমস্ত কাজে কিন্তু আবার প্রমোশনও যোগ রয়েছে এবং যথেষ্ট উন্নতির যোগ রয়েছে। কর্কট রাশির জাতক জাতিকারা এই সময় কোন উপাচার করবে? এই সময় কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো তারা প্রত্যেক দিন হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করবেন। হনুমান চল্লিশা পাঠ করবেন, তার সাথে হনুমান চল্লিশা পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন এবং প্রতি মঙ্গলবার হোক বা শনিবার হোক হনুমানজির দর্শন অবশ্যই করবেন। তার সাথে প্রতি শনিবার করে লোহার বস্তু, চামড়ার জিনিস, সরিষার তেল এগুলো বাড়িতে ক্রয় করে নিয়ে আসবেন না। কর্মক্ষেত্রে কোনো রকমভাবে কাউকে ঠকাবেন না বা কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না যে আমি আপনার কর্ম করে দিব, এই সমস্ত জিনিস করবেন না, না তো বক্রী শনির প্রভাব কিন্তু যথেষ্ট খারাপ হবে। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথাই আলোচনা করলাম কর্কট রাশির সম্বন্ধে। যদি আমার এই পরামর্শ সত্যিই কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, আমি ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা করি আপনাদের মনস্কামনা যেন পূরণ হয় এই সময়কালে, ভগবান সবার যেন মঙ্গল করে। নমস্কার, ধন্যবাদ।